প্রতিটি ফুলের গন্ধের সাথে জড়িয়ে থাকে এক অদ্ভুত স্মৃতি, আর প্রতিটি বিদায়ের আড়ালে লুকিয়ে থাকে নতুন এক সাক্ষাতের শুরু। আসসালামু আলাইকুম। আজ আমি 2023 সালে মুক্তিপ্রাপ্ত এমনই একটি সুন্দর রোমান্টিক জাপানিজ মুভির গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের মন ছুঁয়ে যাবে আমার বিশ্বাস। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আসার আমন্ত্রণ থাকবে। একবার চোখ বন্ধ করুন আর কল্পনা করুন এক পাহাড় যেখানে ফুটে অসংখ্য লিলি ফুল, আর সেখানেই লুকিয়ে আছে অশ্রু, হাসি আর শেষ না হওয়া এক ভালোবাসার গল্প। বেশি কথা বাড়াবো না, আজ চলুন ডুবে যাই সেই অদ্ভুত মায়াময় জগতে। গল্প শুরু হয় ইউরি নামের একজন হাই স্কুল পড়ুয়া মেয়েকে দেখিয়ে, যে কিনা তার লাইফ নিয়ে অনেক হতাশ ছিল। তার জীবন নিয়ে সে মোটেও খুশি ছিল না। তখন ইউরিকে তার স্যার বলে, তুমি কেন পড়াশোনা করতে চাচ্ছ না? দেখো, তোমার রেজাল্ট অনেক ভালো, তুমি চাইলেই স্কলারশিপ নিয়ে বাহিরেও পড়তে যেতে পারবে। কিন্তু ইউরি আর পড়বে না এসব বলে সে চলে আসে। তারপর বাসায় ফেরার সময় সে কিছু বাচ্চাদের খেলতে দেখে। সে তখন বাচ্চাদেরকে ঝোপের ভিতর কোথাও যেতে দেখে। ইউরি তখন মন খারাপ করে বাসায় চলে আসে। বাসায় এসেও সে সবসময়ের মতো মন খারাপ করেছিল। তার এই মন খারাপের কারণ ছিল তার দারিদ্রতা। এর জন্যই সে ভালো রেজাল্ট করা সত্ত্বেও ভালো কোনো কলেজে সে পড়তে পারছে না। এমনকি সে তার মতো লাইফও লিড করতে পারছে না। ইউরি তখন টিভি দেখছিল, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের খবর চলছিল, যেখানে জাপান আমেরিকার যুদ্ধের ৭৮ বছর পূর্ণ হয়েছে। তখন আবার বাহিরে বৃষ্টি শুরু হয়। এই বৃষ্টির মধ্যে ইউরির মা কাজ শেষে বাসায় ফিরে। ইউরির মন খারাপ দেখে তার মা তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি চিন্তা করো না ইউরি, আমি টাকা জমাচ্ছি যেন তুমি একটি ভালো কলেজে ভর্তি হতে পারো। কিন্তু ইউরি তখনও একই কথা বলে, সে নাকি আর পড়বে না, সে এখন থেকে কাজ করবে। ইউরি বুঝতে পেরে গেছে তাদের এই মুহূর্তে টাকার ভীষণ প্রয়োজন। এই টাকার জন্যই সে একটি ভালো কলেজে পড়তে পারছে না। আর আজ তাদের এই অবস্থার জন্য ইউরি তার বাবাকে দায়ী করে। সে মনে করে তার বাবা যদি সেদিন সেই মেয়েকে বাঁচাতে না যেত, তাহলে আজ সে বেঁচে থাকতো। মা মেয়ে আজ এত অসহায় হয়ে পড়তো না। তার বাবা কখনোই তাদের কথা ভাবেনি। যদি ভাবতো, তাহলে সে এই কাজ কখনোই করতো না। সে বাবা হিসেবে ব্যর্থ। রাগে ইউরি তখন তার বাবাকে আরো অনেক বাজে কথা বলে। ইউরির এসব কথা শুনে তার মা তাকে একটি চড় দেয়। তখন ইউরি তার মায়ের উপর অভিমান করে এই বৃষ্টির মধ্যেই বাসা থেকে বেরিয়ে যায়। সে বেখেয়ালি ভাবে একা একা হাঁটতে থাকে। তখন তার নজর যায় সেই ঝোপের দিকে, যেখানে আজ সে কিছু বাচ্চাদের যেতে দেখেছিল। ইউরি তখন সেই ঝোপের ভিতরে যায়। অন্ধকার থাকায় সে কিছুই ঠিকভাবে দেখতে পারছিল না। তাই ইউরি মোবাইলের টর্চ অন করে ভালোভাবে আশেপাশে দেখতে থাকে। সেখানে ইউরি অনেক পুরনো ভাঙা জিনিসপত্র দেখে। দেখে মনে হচ্ছিল ইউরির আগেও হয়তো কেউ এখানে ছিল। ইউরি তখন মন খারাপ করে সেখানেই ঘুমিয়ে যায়। পরের দিন সকালে ইউরির ঘুম ভাঙলে সে যখন ঝোপ থেকে বের হয়, তখন সে অনেক অবাক হয়, কারণ সবকিছুই হঠাৎ কেমন যেন বদলে গিয়েছে। তার পরিচিত রাস্তাটি সেখানে আর নেই। রাস্তার বদলে সেখানে সবুজ খোলা মাঠ। শহরটা যেন হঠাৎ স্বপ্নের মতো কোনো এক গ্রামে বদলে গিয়েছে। ইউরি তখন আশেপাশে ঘুরে বোঝার চেষ্টা করে আসলে তার সাথে হচ্ছেটা কি। সে সেখানে পুরনো ঘরবাড়ি, দোকানপাট দেখতে পায়। এমনকি সবার ড্রেসও ছিল ভিন্ন। সবকিছুই যেন পুরনো দিনের মতো। ইউরি এসবের কিছুই বুঝতে পারে না। সে ক্লান্ত হয়ে বসে পড়ে। একটা পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায়। যখন ইউরির জ্ঞান ফিরে, সে দেখে মিলিটারির একজন ছেলে তার পাশে তার খেয়াল রাখছে। ছেলেটির নাম সাকুমা। সাকুমা তখন ইউরিকে পানি খেতে দেয়। ইউরির এই অবস্থা দেখে সাকুমা ইউরিকে তার আন্টির বাসায় নিয়ে আসে। আন্টি ইউরিকে কিছু খাবার দেয় খাওয়ার জন্য। ক্ষুধার্ত ইউরি সেই খাবার অনেক মজা করে খেতে থাকে। আন্টি তখন নিজের নাম সুরু বলে ইউরির সাথে পরিচিত হয়। খাবার খাওয়ার সময় ইউরির নজর পাশে পড়ে থাকা নিউজ পেপারের দিকে যায়, যেটা ছিল 1945 সালের 14 জুন। ইউরি তখন অবাক হয়ে সুরু আন্টিকে জিজ্ঞেস করে, এটা কবের নিউজ পেপার? সুরু আন্টি বলে, এটা তো আজকের নিউজ পেপার। এটা শুনে ইউরি বিশাল রকমের একটা ধাক্কা খায়। সে খাবার না শেষ করেই দৌড়ে সেখান থেকে বেরিয়ে যায়।
সাকুমা ইউরির এই অদ্ভুত ব্যবহার কিছুই বুঝতে পারে না। ইউরি ভালো করে এদিক ওদিক দেখতে থাকে। ইউরি আবারও সেই ঝোপে ফিরে যায়। সে মোটেও স্বপ্ন দেখছে না। সময়টা 1945 সালেই ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল। ইউরি সত্যি সত্যি ভবিষ্যৎ থেকে অতীতে ফিরে এসেছে। আসলে গত রাতে বৃষ্টির সময় সে যখন ঝোপের ভিতর ছিল, তখন অনেক বাজ পড়ছিল। হয়তো তখনই কোনোভাবে টাইম ট্রাভেল করে ইউরি সোজা অতীতে চলে আসে। ইউরি যখন বুঝতে পারে সে এখন চাইলেও বর্তমানে ফিরতে পারবে না, তখন সে হতাশ হয়ে আবারও সুরু আন্টির বাড়িতে ফিরে আসে। তখন সুরু আন্টি ইউরিকে পরার জন্য নতুন একটি ড্রেস দেয়। আন্টি তখন ইউরিকে একটি ছোট মিষ্টির প্যাকেট দিয়ে বলে, সাকুমা তোমার জন্য মিলিটারি বেস থেকে এটি পাঠিয়েছে। সবাই কিন্তু এগুলো পায় না, কিন্তু দেখো সাকুমা পেয়ে তোমার জন্য পাঠিয়েছে। তোমার ভাগ্য কত ভালো। এসব বলে আন্টি চলে যায়। তখন ইউরি সেখান থেকে একটি খায়। ইউরির এটি খুব পছন্দ হয়। পরদিন সকালে ইউরিকে সুরু আন্টি ডাকতে থাকে। প্রথমে ইউরি তো মনে করে হয়তো তার মা তাকে ডাকছে স্কুলে যাওয়ার জন্য, কিন্তু যখন সে চোখ মেলে তাকায় তখন দেখে এটা তো সুরু আন্টি। ইউরির তখন মনে পড়ে যায় সে তো তার মায়ের থেকে অনেক দূরে। তার মায়ের কাছে চাইলেও কিভাবে ফিরবে সেটা সে জানে না। তারপর থেকে ইউরি সুরু আন্টিকে হেল্প করার জন্য তার সাথে কাজ করতে থাকে। আসলে সুরু আন্টির একটি ছোট্ট রেস্টুরেন্ট আছে। তার এই যুদ্ধকালীন সময়ে আন্টি চেষ্টা করে তার সামর্থ্য অনুযায়ী মিলিটারি সদস্যদের সাহায্য করতে। তাদের সেই বিনামূল্যে খাবার পানির ব্যবস্থা করত। যদিও তার পক্ষে বেশি কিছু করা সম্ভব ছিল না, তবুও সে চেষ্টা করত। আর এই কাজের ফাঁকে ইউরি আর সুরু আন্টি যখন গল্প করছিল, তখন চিও নামের একজন মেয়ে আসে কিছু সবজি নিয়ে। এটা দেখে সুরু আন্টি অনেক খুশি হয়ে যায়। আন্টি টাকা দিতে চাইলে চিও না করে। চিও বলে, বাবা টাকা নিতে না করেছে, এগুলো বাবা সোল্ডারদের জন্য পাঠিয়েছে। সুরু আন্টি এটা শুনে অনেক খুশি হয়। সে তাদের ধন্যবাদ জানায়। এরপর চিও এবং ইউরি একে অপরের সাথে পরিচিত হয়। চিও আন্টিকে হেল্প করার জন্য কাজে লেগে পড়ে। তখন আন্টি ইউরিকে বলতে থাকে চিও সহ তাদের অনেক মেয়েরা জীবনের ঝুঁকি নিয়ে সোল্ডারদের বেস ক্যাম্পে পরিষ্কার পরিচ্ছন্ন করে, তাদের অনেক টেক কেয়ার করে। এসব বলতে বলতেই সেখানে বেশ কিছু সোল্ডার এসে হাজির হয়। সাকুমাও তাদের সাথে ছিল। সাকুমা ইউরিকে দেখে অবাক হয়। সাকুমা বলে, তুমি ঠিক আছো এটা জেনে আমি খুশি হয়েছি। ইউরিও তখন সাকুমাকে ধন্যবাদ জানায় তাকে হেল্প করার জন্য, এবং সরিও বলে তখন হঠাৎ এভাবে চলে যাওয়ার জন্য। তখন সুরু আন্টি ইউরিকে বাকি সোল্ডারদের সাথে পরিচয় করিয়ে দেয়। তখন আবার একজন সোল্ডার ইউরিকে নিজের পরিচয় দিয়ে বলে, আমার নাম ইশিমারু, আমি সাকুমার বয়সী। আমার বয়স 21 বছর, আর আমি গান গেতে অনেক পছন্দ করি। ইশিমারু যখন তার ফাটা বাঁশ কণ্ঠে গান গাওয়া শুরু করে, তার আগেই তার আরেক বন্ধু তাকে থামিয়ে দেয়। ছেলেটাও তার পরিচয় দেয়। সে বলে, আমি ইতাকুরা, আমার বয়স 18 বছর। তখন তাদের গ্রুপের সবচেয়ে সিনিয়র কাটোর সাথেও ইউরি পরিচিত হয়। কাটো ক্যারাটেতে পারদর্শী ছিল। এভাবে বাকি সবাইও নিজের পরিচয় দেয়। সাকুমাও নিজের পরিচয় দেয়, সে ফিলোসফি নিয়ে পড়াশোনা করছে। ইউরি তখন সাকুমাকে সেদিন মিষ্টি দেওয়ার জন্য ধন্যবাদ জানায়, কারণ সে তো মনে করেছিল না জানি এগুলো কত স্পেশাল। কিন্তু ইউরির ধারণা তখনই মিথ্যা প্রমাণিত হয় যখন সে বাকি সোলারদেরও সেই একই মিষ্টির প্যাকেট চিওর কাছে দিতে দেখে। মূলত তারা এগুলো আর্মিদের পক্ষ থেকে পায়, তাই তারা এগুলো পাওয়ার পর চিওর কাছে দেয় যেন বাকি মেয়েরাও এগুলো খেতে পারে। তখন কাটো বলে, আমরা কামিকাজি বা সুইসাইডাল পাইলট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান যখন আমেরিকার কাছে হাঁটতে শুরু করে, তখন জাপানি সেনারা এই ধরনের সুইসাইডাল অ্যাটাক করতে শুরু করে। তাদের মূল উদ্দেশ্য ছিল শত্রুপক্ষকে বড় ধরনের ক্ষতি করা, এমনকি সেটা নিজের জীবন দিয়ে হলেও। এর জন্যই জাপানি আত্মঘাতী পাইলটদের তারা বিশেষ সুযোগ সুবিধা দিত। কাটোর এসব কথা শুনে বেচারি ইউরি তো ভয় পেয়ে যায়। সাকুমা ইউরির এই অবস্থা লক্ষ্য করে, তাই সে তাকে কিছুটা স্বাভাবিক করতে বাইরে ঘুরতে বের হয়। সাকুমা ইউরিকে নিয়ে একটি বিশাল লিলি ফুলের বাগানে যায়। ইউরি তো এই বাগান দেখে ভীষণ খুশি হয়, কারণ পাহাড়ি এলাকায় এত সুন্দর বাগান এর আগে সে কখনো দেখেনি। সে ফুলের ঘ্রাণ নিতে থাকে। ইউরি অনেক খুশি হয়। সাকুমা তখন ইউরির কাছে এসে তার বয়স জিজ্ঞেস করে। ইউরি উত্তরে জানায় তার বয়স 18 বছর। তখন সাকুমা বলে, আমার ছোট বোনের বয়সী, ওর নাম নামি।
সাকুমা আরো জানায় তার বোন যখন ছোট ছিল তখন নাকি তাকে সারাক্ষণ আকিরা আকিরা বলে ডাকতো। আজ ইউরির জন্য তার ছোট বোনের কথা মনে পড়ে গেল। তাদের গ্রাম নাকি পাহাড়ের কিছুটা উপরে ছিল, তাই প্রায় সময় সেখানে স্নো পড়তো। তারা তখন অনেক মজা করত। আজ অনেক দিন হয়ে গেল সে বাড়ি যায় না, স্নো দেখতে পায় না, তার ছোট বোনকেও অনেক দিন ধরে দেখে না। সাকুমা ইউরিকে বলে, তুমি যেহেতু আমার ছোট বোনের মতোই, তুমি চাইলে আমাকে আকিরা ডাকতে পারো, আমার ভালো লাগবে। ইউরি সম্মতি জানায়। সাকুমা হেসে বলে, এসব শুনলে ইশিমারও রাগ করবে, কারণ এসব কিছু শুধু ওই জানতো। আমাদের বন্ধুত্ব কেবল কয়েক সপ্তাহ ধরে, কিন্তু আমাদের বন্ডিং এতটাই ভালো যে কেউ দেখলে ভাববে হয়তো আমরা ছোটবেলার বন্ধু। হয়তো এর কারণেই ইশিমারও আমার সবচেয়ে ভালো বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। এসব কিছু ইউরি শুনে। ইউরি তখন চিন্তিত হয়ে বলে, আকিরা, তুমিও কি সেই স্পেশাল ইউনিটে আছো? তুমিও কি প্লেন ক্র্যাশ, জাহাজ ধ্বংস করছো? তোমরা কি পাগল? তোমরা কেন বুঝতে পারছো না যুদ্ধ ভালো না? আকিরা হেসে বলে, তুমিও দেখি আমার বোনের মতো কথা বলছো। ইউরি বলে, কিন্তু আমি তোমার বোন না। ইউরি ভীষণ মন খারাপ করে সেখান থেকে চলে আসে। রাতে ইউরি আকিরাদের জন্য অনেক চিন্তা করতে থাকে। ইউরি জানতো ওরা যতই চেষ্টা করুক না কেন জাপান এই যুদ্ধে হারবে, কারণ ইউরি ভবিষ্যৎ থেকে এসেছে। এই কথাটা ইউরি তাদের চাইলেও বলতে পারছে না, কারণ ইউরির এসব কথা কেউই বিশ্বাস করবে না। পরদিন সকালে ইউরি যখন কাজ করছিল তখন সুরু আন্টির কাছে একজন সৈনিক এসে তাকে কিছু চিঠি দেয়। এসব কিছুই ইউরি দেখছিল, কিন্তু কিছুই বুঝতে পারছিল না। তখন আন্টি বলে, চিঠিগুলো আসলে সৈনিকরা তাদের পরিবারের জন্য পাঠায়। সব সময় তারা নিজেদের লেটার বক্সে রেখে আসে, কিন্তু মাঝে মধ্যে তাদের হয়ে আমি এই কাজটা করে দেই। আন্টি যখনই লেটার বক্সের দিকে যাওয়ার জন্য বের হয়, তখন আবার সেখানে চিও আসে সবজি নিয়ে। তখন চিও আর ইউরি দুজনেই কাজ করতে থাকে। তাদের কথার মাধ্যমে জানা যায় আসলে বিভিন্ন কালারফুল ড্রেস এখানে কেউ ভালো নজরে দেখে না। সবাই এখানে সাদামাটা হালকা রঙের ড্রেস পরে। এজন্যই চিও সবসময় তার ড্রেস লুকিয়ে রাখে। চিও তখন ইউরিকে তার জামায় একটি এমব্রয়ডারি করা ফুল দেখায়। এটা দেখে ইউরি খুশি হয়ে বলে, তুমি এটা ইশিমারুকে দেখিয়েছো? চিও জানায়, ইশিমারু নাকি এটা খুব পছন্দ করেছে। তারপর তারা দুজন একে অপরের সাথে দুষ্টুমি করতে থাকে। এর মাঝেই আকিরা সহ সবাই লাঞ্চের জন্য সেখানে আসে। তখন আবার চিও তার কাজে চলে যায়। তখন ইউরি এসে ইশিমারুকে বলে, চিও তোমাকে পছন্দ করে, তুমি চাইলে চিওকে বিয়ের প্রস্তাব দিতে পারো। ইশিমারু তখন মজার ছলে বলে, হ্যাঁ অবশ্যই, কিন্তু এর জন্য আমাকে পুনর্জন্ম নিয়ে সাকুমার মতো হতে হবে, কারণ আমি সাকুমার মতো এত ইন্টেলিজেন্ট নই। তার এই কথা শুনে সবাই হাসতে থাকে। তখন আবার আন্টি এসে পৌঁছায়। গ্রামের মতো আন্টির রেস্টুরেন্টের অবস্থাও নাজেহাল। আন্টি যদিও তাদের জন্য খুব আহামরি কিছু রান্না করতে পারে না, কিন্তু যাই রান্না হয় সাকুমাদের কোনো অভিযোগ নেই। আর আন্টিও তাদের খুব যত্ন নেয়, কারণ আজ তারা দেশের জন্য লড়ে যাচ্ছে, দেশের জন্য জীবন দিয়ে দিচ্ছে। তারা হয়তো আর কয়েকদিন বা কয়েক মাসের মতো এখানে আছে, তারপর তাদের ভাগ্যে কি আছে কেউ কিছুই জানে না। তাই আন্টি শুরু থেকেই তার সামর্থ্য অনুযায়ী তাদের সেবা করে যাচ্ছে। তখনই তেরাউকা নামের একজন সৈনিক তার বউ এবং নবজাতক বাচ্চার ছবি ইউরিকে দেখায়। তেরাউকা গত 2 বছর আগে বিয়ে করেছে। ইউরি ছবি দেখে তাকে শুভেচ্ছা জানায়। তেরাউকা তখন মন খারাপ করে বলে, তার মেয়ের জন্মের আগেই তাকে ট্রান্সফার করে এখানে পাঠানো হয়েছে। অনেকদিন হয়েছে ফ্যামিলির সাথে তার দেখা হয়নি, সে জানেও না কবে তাদের সাথে সে দেখা করতে পারবে। ইউরি তখন জিজ্ঞেস করে, সে কি ফ্যামিলির সাথে দেখা না করেই মিশনে চলে যাবে? উত্তরে তেরাউকা বলে, হ্যাঁ, আমি স্পেশাল অ্যাটাক ফোর্সের অংশ হতে পেরে অনেক প্রাউড ফিল করি। আর আমি আমার এই দায়িত্ব খুব ভালোভাবে পালন করব, কারণ এভাবেই আমি আমার বউ বাচ্চার জীবন বাঁচাতে পারবো। ইউরি তার এসব কথা শুনে ভয় পেয়ে যায়। ইউরি সবাইকে বলতে থাকে, যেসব অফিসাররা তোমাদের হুকুম করছে আর যাদের কথা তোমরা শুনছো, তোমরা সবাই ভুল করছো। ইউরির এসব কথায় কাটুর মেজাজ খারাপ হয়ে যায়। তখন আকিরা বলে, আমরা কারো হুকুমে এসব করছি না, বরং আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষায় নিজের ইচ্ছায় এখানে এসেছি, কারো হুকুমে নয়। ততক্ষণে আন্টি সবার জন্য খাবার নিয়ে আসলে সবাই খেতে শুরু করে। ইউরি যখন আন্টির কাজে হেল্প করছিল, তখন আন্টি তাকে নিয়ে একটি জায়গায় আসে যেখানে তার মেয়ে এবং নাতির কবর ছিল।
আজকের এই দিনে যুদ্ধের সময় একটি বিমান দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়। তাই আন্টি কবর জিয়ারত করতে এসেছে। একজন মায়ের পক্ষে সন্তানের লাশ অনেক বেদনাদায়ক। ইউরি আন্টির কষ্ট বুঝতে পারে। ইউরি যখন সবজি নিয়ে বাসার দিকে যাচ্ছিল, তখন সে আকাশে যুদ্ধ বিমান যেতে দেখে। ইউরি নজর তখন আবার একটি বাচ্চার দিকে যায়, যার অবস্থা খুবই করুণ ছিল। বাচ্চাটির এই অবস্থা দেখে ইউরি তার ঝুড়ি থেকে একটি টমেটো দেয় খেতে। ইউরির তখন তার কথা মনে পড়ে যায়, কারণ কিছুদিন আগে তার অবস্থাও এমনই ছিল। ইউরি বাচ্চাটিকে তার বাবা মায়ের কথা জিজ্ঞেস করে। বাচ্চাটি কান্না করতে করতে জানায় তার বাবা অনেক আগেই যুদ্ধে মারা গিয়েছে। আর কিছুদিন আগেই একটি বিমান হামলায় তাদের বাসায় আগুন লেগে যায়। সেখানে তার মা আগুনে পুড়ে মারা যায়। সে অনেক চেষ্টা করেছিল তাকে বাঁচানোর জন্য, কিন্তু পারেনি। বাচ্চাটির এসব কথা শুনে ইউরি তাকে সান্ত্বনা দিয়ে বলে, তুমি ভয় পেও না, যুদ্ধ খুব শীঘ্রই শেষ হবে আর জাপান এই যুদ্ধে হারবে। খারাপ লাগলেও এটাই সত্যি। তখন পেছন থেকে একজন আর্মি অফিসার বলে, এই মেয়ে, কি বললে তুমি? জাপান এই যুদ্ধে হারবে? ইউরি তখন বলে, আমি ঠিক বলছি, জাপান এই যুদ্ধে হারবে। অফিসার তো চরম রেগে যায়। সে রেগে বলতে থাকে, তোমার তো সাহস কম না? ছেলেমেয়েরা একত্র হয়ে নিজেদের জীবন বাজি রেখে দেশের জন্য লড়ে যাচ্ছে, আর তুমি কিনা বলছো জাপান হারবে? এসব বলে সে ইউরিকে ধাক্কা দেয়। কিন্তু ইউরিও হার মানে না। সে একই কথা আবারও বলে। ইউরি আরো বলতে থাকে, আপনারা আসলে যুদ্ধ করে কি চাইছেন? আপনারা কি দেখতে পারছেন না ছোট ছোট বাচ্চাদের খাবারের অভাবে কি হচ্ছে? আমার বয়সী ছেলেমেয়েরা জীবন দিয়ে দিচ্ছে, আর কত বাবা মা তাদের সন্তানদের হারিয়েছে, কত পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে। অফিসার তখন ইউরিকে মারতে যায়। তখনই সেখানে আকিরা এসে ইউরিকে বাঁচাতে যায়। কিন্তু অফিসার আকিরাকে বলে, এই মেয়েটা বিশ্বাসঘাতক। ও বলছে জাপান নাকি হারবে। তুমি ওকে বাঁচাতে কেন চাইছো? তুমিও কি ওর সাথে জড়িত? এই বলে সে আকিরাকেও সেখানেই মেরে ফেলতে যায়। কিন্তু ততক্ষণে আন্টি সেখানে চলে আসে। সে এসে জানায় আকিরা কোনো বিশ্বাসঘাতক নয়, বরং ও স্পেশাল অ্যাটাক ইউনিটে আছে। ও ভালো ছেলে। এসব শুনে অফিসার সেখান থেকে চলে যায়। আকিরা তখন ইউরিকে নিয়ে আইসক্রিম খেতে আসে। আইসক্রিমগুলো যদিও আজকালকার দিনের মতো এত ফ্লেভার ভ্যারাইটিস ছিল না, তখনকার আইসক্রিমগুলো খুব সাধারণ, বরফের উপর সুগার সিরাপ দেওয়া থাকতো। তাই তো প্রথমে ইউরি কিছুটা আনকমফোর্টেবল হলেও খাওয়ার পরে বুঝতে পারে এটা আসলেই অনেক টেস্টি। তখন তারা একে অপরের দিকে তাকালে তাদের নজর মিলে যায়। এতে ইউরি এবং আকিরা কিছুটা লজ্জা পেয়ে যায়। পরদিন সকালে আন্টির বাসায় কিছু সৈনিক এসে বসে তারা আলোচনা করছিল। তারা বেশ চিন্তায় ছিল। তারা তখন বলে, জাপানের অর্ধেকের মতো শহর প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অনেক লোক মারা গিয়েছে, আর বাকি যারা আছে তারা প্রতিদিনই মৃত্যু খুব কাছ থেকে দেখছে। তখন তাদের মধ্যে একজন বলে, তোমরা কি কাটোকে চিনো? ওর বাবা কি করেছে জানো? ওর বাবা পারমিশন ছাড়া যুদ্ধের ময়দানে ফিলিপিন থেকে তাইওয়ানে পালিয়ে গিয়েছে। তাদের মধ্যে আরেকজন বলে, কিন্তু সে তো মানসিকভাবে অসুস্থ ছিল। রাতে আন্টি কিছু ঠান্ডা কাপড় বের করে দিয়ে ইউরিকে বলে, পরদিন সকালে এগুলো যেন সে পাশের বাজারে বিক্রি করে দিয়ে আসার সময় কিছু চাল নিয়ে আসে, যেন সে এগুলো রান্না করে সৈনিকদের খাওয়াতে পারে। ইউরি যদিও তাকে এসব করতে মানা করে, কিন্তু আন্টি তার কথায় অনড়। তাই তো পরদিন সকালে ইউরি চাল নিয়ে ফেরার সময় নিজেকে সান্ত্বনা দিচ্ছিল, এই যুদ্ধ খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। তখন সেখানে কিছু শত্রুদের যুদ্ধ বিমান নিয়ে হামলা শুরু করলে গ্রামে একটি হট্টগোল পরিবেশ সৃষ্টি হয়ে যায়। যে যার জীবন নিয়ে পালাতে শুরু করে। সবাই এদিক সেদিক ছুটাছুটি করতে থাকে। যে যা পারছিল তাই নিয়ে পালাচ্ছিল। আর এদিকে পুরো শহর আগুনে পুড়তে শুরু করে। সবাই নদীর দিকে দৌড়াচ্ছিল, কিন্তু ইউরি আন্টির খোঁজ পাচ্ছিল না। তাই সে তাকে খোঁজার জন্য সেই আগুনের দিকে যেতে থাকে। কিন্তু তখনই তার পায়ে একটি পোড়া কাঠ এসে পড়লে ইউরি সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। ইউরি কান্না করতে থাকে। ইউরি তার মাকে মনে করতে থাকে। ইউরি তার মাকে ডাকতে থাকে। তখনই ইউরিকে কেউ একজন নাম ধরে ডাকে। ইউরি সেদিকে তাকায়। লোকটি আর কেউ না, বরং আকিরা ছিল। ইউরি চিৎকার করে আকিরাকে ডাকে। আকিরা অনেক কষ্টে সেখান থেকে ইউরিকে নিয়ে নিরাপদ স্থানের দিকে যাচ্ছিল। কিন্তু ইউরি নিজের চোখে এসব আর দেখতে পারছিল না। ইউরি অনেক ভয় পেয়ে গিয়েছিল। ইউরি যেসব খবর এতদিন টিভিতে দেখেছে, আজ সে এসব নিজের চোখে দেখছে। কিছু দূর যাওয়ার পর ইউরি আকিরাকে থামিয়ে দেয়, কারণ সে দূরে সেই এতিম বাচ্চাটির লাশ দেখতে পায়।
বাবা মায়ের মতো বাচ্চাটির জীবনও এই যুদ্ধে ঝরে গিয়েছে। কিছু দূর যাওয়ার পর আকিরা ইউরিকে প্রশ্ন করে, সবাই যখন নদীর দিকে যাচ্ছিল তুমি তখন কেন গ্রামের দিকে যাচ্ছিলে? ইউরি বলে, আমি আন্টিকে খুঁজতে গিয়েছিলাম। আকিরা বলে, আমি তোমার জন্য অনেক চিন্তা করছিলাম। ইউরি তখন বলে, কিন্তু তুমি আমার মতো একটা মেয়ের জন্য কেন চিন্তা করছিলে? উত্তরে আকিরা বলে, কারণ তুমি আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। রাতে আকিরা ঘুমাতে পারছিল না, তাই সে যখন বাহিরে বের হয় তখন ইতাকুরা নামের একজনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সেও আসলে ঘুমাতে পারছিল না, তার ফ্যামিলির কথা তার অনেক মনে পড়ছে। সে জানেও না তারা কেমন আছে, কোথায় আছে, আদৌ বেঁচে আছে কিনা। আকিরা তাকে সান্ত্বনা দেয়। তখন ইতাকুরা আকিরাকে প্রশ্ন করে, তুমি কি তোমার চোখের সামনে ইউরিকে মারা যেতে দেখতে পারবে? বলো আমাকে। আকিরা বলে, তেমন কিছু না, ইউরি শুধু আমার ছোট বোনের মতো, এর থেকে বেশি কিছুই না। পরদিন সকালে আন্টির বাসায় সবাই আসে খাবারের জন্য, কিন্তু ইউরির চোখ শুধু একজনকে খুঁজছিল। ইউরি আজ আকিরাকে দেখেনি। ইউরি অনেক ভয় পেয়ে যায়, তাই সে দৌড়ে যখনই বাইরে বের হতে নেয় তখন ইউরি আকিরার সাথে ধাক্কা খায়। তাদের এই কাণ্ডে বাকি সবাই হাসতে থাকে। ইউরি তাদের সবাইকে সুস্থ দেখে খুশিতে কান্না করতে থাকে, কিন্তু ইউরির খুশি বেশিক্ষণ স্থায়ী হয় না। সে যখন জানতে পারে তাদের অর্ডার এসেছে, আগামী 2 দিনের মধ্যেই সারপ্রাইজ অ্যাটাকের জন্য তাদের যেতে হবে, এটা শুনে ইউরির বুকটা ধুক করে ওঠে। ইউরি ভীষণ ঘাবড়ে যায়। ইউরি ভয় পেয়ে দৌড়ে সেখান থেকে বের হয়ে যায়। আকিরা এটা দেখে ইউরির পিছু করতে থাকে। ইউরি জানে এই যুদ্ধে যারা গিয়েছে তারা আর কেউই ফিরে আসেনি। কিছুদিন পর আকিরাও যাবে, তারাও হয়তো আর ফিরবে না। ইউরি এসব ভেবেই কান্না করতে থাকে। তখন আকিরা ইউরির কাছে এসে জিজ্ঞেস করে, ইতাকুরাকে দেখেছিস কিনা? তারা কেউ ইতাকুরাকে খুঁজে পাচ্ছে না। তারা সবাই তখন ইতাকুরাকে খুঁজতে শুরু করে। ইউরি যখন খুঁজতে খুঁজতে একটি ব্রিজের কাছে আসে তখন সে ইতাকুরাকে দেখতে পায়। তখনই সেখানে আকিরা আসে। ইতাকুরা আকিরাকে দেখে কান্না করতে করতে বলতে থাকে, আমি যুদ্ধ চাই না, আমি বাঁচতে চাই, এত তাড়াতাড়ি মরতে চাই না। কিছুদিন আগে আমি আমার গ্রামে গিয়েছিলাম, সেখানে বিমান হামলায় সব ধ্বংস হয়ে গিয়েছে। আমার ফিয়ন্সির বাবা মাও মারা গিয়েছে, আর আমার ফিয়ন্সি অনেক আহত হয়েছে। সে ঠিকভাবে হাঁটতে পারে না। তাকে এই সময়ে আমি একা ছাড়তে চাই না। এই মুহূর্তে আমি একদম প্রস্তুত নই যুদ্ধের জন্য। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। ইতাকুরা জানে এইবার গেলে সে আর ফিরে আসবে না। ইতাকুরা এজন্য সবার কাছে মাফ চায়। এসব বলে ইতাকুরা অনেক কান্না করে। এসব শুনে আকিরা কি বলবে কিছুই বুঝতে পারে না। আকিরা ডিসাইড করে সে ইতাকুরাকে সাপোর্ট করবে। আকিরা ইতাকুরাকে যেতে বলে। ইতাকুরা যখনই চলে যাবে তখনই আরো বাকিরা সেখানে চলে আসে। তারা এতক্ষণে বুঝে গিয়েছে ইতাকুরা মাঝ পথে সবাইকে ছেড়ে পালিয়ে যাচ্ছে। কাটো রেগে বলতে থাকে, সবকিছু জানার পরেও এভাবে দেশকে একা রেখে তুমি কিভাবে পালিয়ে যেতে চাও? তোমার লজ্জা হওয়া উচিত। কিন্তু ইতাকুরা জানায় সে আর যুদ্ধ চায় না, সে পরিবার নিয়ে শান্তিতে বাঁচতে চায়। অনেক হয়েছে, আর না। কাটো তখন ভীষণ রেগে যায়। ইতাকুরা তখন কাটোকে প্রশ্ন করে, কাটো, তুমি কি আসলেই দেশের জন্য যুদ্ধে যাচ্ছ, নাকি তোমার বাবা যা করেছে সেটা ঢাকতে তুমি যাচ্ছ? এসব শুনে কাটো ইতাকুরাকে একটি ঘুষি দেয়। পেছন থেকে ইউরি বলে, কেউ যদি বাঁচতে চায় এতে দোষের কিছুই নেই। এই দুনিয়াতে সবার বাঁচার অধিকার আছে। বেঁচে থাকা কখনোই লজ্জার হতে পারে না। ইতাকুরা যদি বাঁচতে চায়, তার পছন্দের মানুষের সাথে বাকি জীবন কাটাতে চায়, আমাদের উচিত তাকে সাপোর্ট করা। সবাই ইউরির কথা শুনে সবাই অনেক ইমোশনাল হয়ে যায়। কাটো তখন ইতাকুরাকে বলে, যাও ইতাকুরা, এই মুহূর্তে তোমাকে যার সবচেয়ে বেশি প্রয়োজন তুমি তার কাছে যাও, আমরা কেউই বাধা হব না। আকিরাও কাটোকে সাপোর্ট করে। ইতাকুরা চলে যায়। আকিরা যখন ফিরে যাচ্ছিল পেছন থেকে ইউরি আকিরাকে ডাকে। তারা তখন লিলি ফুলের বাগানে আসে, যেখানে তারা এর আগেও একবার এসেছিল। ফুলের মিষ্টি গন্ধে চারদিক মো মো করছিল। তারা বুক ভরে ফুলের সেই মিষ্টি গন্ধ উপভোগ করতে থাকে। আকিরা তখন ইউরিকে বলে, ইউরি, আমি সব সময় একজন টিচার হতে চাইতাম। আমি ছোট ছোট বাচ্চাদের মাঝে জ্ঞান ছড়িয়ে তাদের ভবিষ্যতে ভালো মানুষ হিসেবে গড়তে চাইতাম। কিন্তু আমাদের ভাগ্য এতই খারাপ, যুদ্ধের মাঝে আমরা বড় হচ্ছি। আমি চাই না ভবিষ্যৎ প্রজন্ম এই যুদ্ধ দেখুক, তারা আমাদের মতো সাফার করুক। আমি চাই তারা পড়াশোনা করে নিজের একটি ভালো ফিউচার বানাক, তারা যেন তাদের পছন্দের মানুষকে বিয়ে করতে পারে।
ইউরি তখন চোখে জল নিয়ে আকিরাকে বলে, চলো আমরা দুজন কোথাও পালিয়ে যাই। জাপান এই যুদ্ধে এমনিতেই হারবে, বিশ্বাস না হলেও এটাই সত্যি। এই যুদ্ধ অনেক তাড়াতাড়ি শেষ হবে আর জাপান হারবে। আমরা পালিয়ে গেলেও এই যুদ্ধ শেষ হবে। তার থেকে ভালো আমরা চলে যাই, তারপর তুমি তোমার স্বপ্ন পূরণ করো। এসব শুনে আকিরা বলে, তোমার কি ভয় করে না ইউরি? আমরা যদি হারি তাহলে কি হবে ভেবে দেখেছো? সবকিছু শেষ হয়ে যাবে। ছেলেদের তারা মেরে ফেলবে আর মেয়েদেরকে, বাচ্চাদেরকে তারা টর্চার করবে। ইউরি বলে, কিছুই হবে না। ইউরি অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু আকিরা বলে, আমি দুঃখিত ইউরি, আমি তোমার জন্য কিছুই করতে পারবো না। এই মুহূর্তে কোনোভাবে পিছু হটবো না। ইউরি আকিরার এই কথা শুনে অনেক কান্না করে। পরদিন রাতে সবাই যখন খাবার খাচ্ছিল, তারা তখন দেশাত্মবোধক গান গেয়ে নিজেদের সাহস দিচ্ছিল। তারা তো ধরেই নিয়েছে তারা যুদ্ধে জিতবে। তাদের এই খুশির মাঝে চিও আর ইউরির মন ভীষণ খারাপ ছিল। খাবার শেষে সবাই আন্টিকে ধন্যবাদ জানায় এত ভালোভাবে তাদের খেয়াল রাখার জন্য। তারা আরো বলে, যখন শুনবেন শত্রুদের ট্যাঙ্ক আমরা গুড়িয়ে দিয়েছি, বুঝে নেবেন আমরা এই যুদ্ধে জিতে গেছি। কিন্তু ইউরি তো জানে পরদিন কতটা ভয়ানক হবে, যেটা তারা কল্পনাও করতে পারছে না। আন্টিকে তারা সেলুট জানিয়ে তার কাছ থেকে বিদায় নেয়। যাওয়ার আগে ইশিমারু চিওকেও শেষবারের মতো বিদায় জানায়। চিও এর আগে ইশিমারুর জন্য খুব যত্ন করে একটি পুতুল বানিয়েছিল। চিও তখন ইশিমারুকে তার হাতে বানানো সেই পুতুলটি গিফট করে। চিওর গিফট ইশিমারুর অনেক পছন্দ হয়। ইশিমারু চিওকে বিদায় জানিয়ে বেরিয়ে যায়। চিও না চাইতেও হাসি মুখে ইশিমারুকে বিদায় জানায়। আকিরা ইউরিকেও বিদায় জানিয়ে বেরিয়ে যায়, কিন্তু ইউরি তো জানে সামনে কি হতে চলেছে। তাই সে দৌড়ে এসে আকিরাকে জড়িয়ে ধরে ইউরি বারবার বলে, আকিরা তুমি যেও না, তুমি যেও না আকিরা, আমি তোমার বোনের মতো এত সাহসী না, কিন্তু এখন আর আমি তোমাকে থামাবো না। ধন্যবাদ তোমাকে আমার জন্য এত কিছু করার জন্য। আকিরা চাইলেও এখন কিছুই করতে পারবে না। আকিরা ইউরিকে সরি বলে সেখান থেকে চলে যায়। বেচারি ইউরি সেখানে দাঁড়িয়ে অনেক কান্না করতে থাকে। সে আকিরার জন্য কিছুই করতে পারলো না। পরদিন সকালে আন্টি আর চিও যাচ্ছে তাদের সাথে শেষ দেখা করতে, কারণ তাদের সাথে দেখা করেই আকিরারা তাদের গন্তব্যে বিমান নিয়ে উড়াল দিবে। আন্টি ইউরিকে আবারও জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই যাবে না ইউরি? ইউরি জানায়, হ্যাঁ, এটাই আমার শেষ সিদ্ধান্ত। তাছাড়াও গতকাল আকিরাকে আমি বিদায় জানিয়েছিলাম। তার এসব কথা শুনে আন্টি আর চিও চলে যায় তাদের সাথে দেখা করতে। ইউরি যখন আন্টির রুম পরিষ্কার করছিল, তখন তার হাতে লেগে একটি চিঠির বক্স পড়ে যায়। সেখানে অনেক চিঠির মাঝে ইউরি আকিরার একটি চিঠি দেখতে পায়, যেটা আকিরা ইউরির জন্য লিখেছিল। তখনই ইউরি চিঠিটি নিয়ে সাইকেলে করে ক্যাম্পের দিকে যাওয়া শুরু করে। হয়তো ইউরি আকিরাকে কিছু বলতে চাচ্ছিল। ইউরি দ্রুত সাইকেল চালাচ্ছিল যেন দেরি না হয়ে যায়। এদিকে আকিরারা সবাই প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ইউরির পৌঁছাতে দেরি হয়ে যায়। গ্রামের সবাই এসেছিল আকিরাদের বিদায় জানানোর জন্য। আন্টি আর চিও তাদের সবাইকে বিদায় দেয়। প্রত্যেক পাইলট তাদের প্রিয় মানুষের শেষ স্মৃতি নিয়ে নেয় তাদের সাথে। তেরাকাও তার ওয়াইফ এবং বাচ্চার ছবি সাথে নেয়। ইশিমারু চিওর দেওয়া সেই পুতুলটি নেয়। এভাবে একে একে সবাই টেক অফ করতে থাকে। আকিরাও যখন টেক অফ করছিল, ইউরি তখন চিৎকার করে আকিরাকে ডাকতে থাকে। আকিরা ইউরির দিকে তাকায়। ইউরিকে একটি মিষ্টি হাসি উপহার দিয়ে বিমান নিয়ে আকাশে উড়াল দেয়। ইউরি ভীষণ কান্না করতে থাকে। আকিরা আসলে ইউরির জন্য অপেক্ষা করেছিল। আকিরা জানে ইউরি তাকে কতটা ভালোবাসে। আকিরাও ইউরিকে ভালোবাসে, কিন্তু এটা সে মুখ ফুটে কখনো বলেনি। তাই তো শেষ বিদায়ের সময় আকিরা ইউরির জন্য লিলি ফুল নিয়ে আসে, কিন্তু ইউরি তো আসেনি। তাই তো সে ফুলটি পকেটে রাখে। কিন্তু শেষ সময়ে হলেও আকিরা এক মুহূর্তের জন্য ইউরিকে দেখতে পেয়ে অনেক খুশি হয়। ইউরি আকিরার জন্য অনেক কান্না করে। হঠাৎ ইউরি অজ্ঞান হয়ে যায়। ইউরির জ্ঞান ফিরে। ইউরি বর্তমানে ফিরে এসেছে। সে দৌড়ে ঝোপ থেকে বের হয়। ইউরি দেখে সবেমাত্র ভোরের আলো ফুটেছে। ইউরির তো বিশ্বাসই হচ্ছে না কি হচ্ছে তার সাথে। ইউরি বাসায় চলে আসে। ইউরি টিভি অন করে ওয়েদার নিউজ দেখে, যেখানে বলা হচ্ছিল আজ 15ই জুন। গতকাল অনেক বৃষ্টি হয়েছিল, কিন্তু আজ আবহাওয়া অনেক ভালো। ইউরি বুঝতে পারে এতগুলো দিন সে আকিরাদের সাথে কাটিয়েছে, কিন্তু এখানে কিনা মাত্র অর্ধেক বেলা পার হয়েছে। কি হলো তার সাথে এগুলো?
ততক্ষণে ইউরির মা বাসায় এসে ইউরিকে দেখতে পেয়ে অনেক খুশি হয়। ইউরিও তার মাকে অনেকদিন পর দেখতে পেয়ে অনেক ইমোশনাল হয়ে পড়ে। ইউরির মা বলতে থাকে, আমার ভুল হয়ে গিয়েছিল, তুমি তোমার বাবাকে আমাকে দোষ দিয়েছ। আমি তোমার মনের অবস্থা বুঝতে পেরেছি। তুমি এখন থেকে পড়াশোনা করবে। আমি আরো পরিশ্রম করব যেন তোমার পছন্দের কলেজে ভর্তি হতে পারো। এতদিনই ইউরিও বুঝতে পেরেছে সেও তার মায়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। এরপর ইউরিদের একটি মিউজিয়ামে দেখানো হয়। তাদের স্কুল থেকে এই মিউজিয়ামে তাদের নিয়ে আসা হয়েছে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার অনেক কিছু ছিল। ইউরি পুরো মিউজিয়াম ঘুরে দেখছিল, কিন্তু তার নজর আটকে যায় একটি নাম ফলকে, যেখানে স্পেশাল অ্যাটাক ইউনিট থেকে যারা শহীদ হয়েছিল তাদের বর্ণনা ছিল। ইউরি প্রথমে ইতাকুরার ছবি দেখে, এরপর কাটো, ইশিমারু, এভাবে একে একে সবার নাম এবং তাদের চিঠিগুলো সে দেখে। এরপর ইউরি আকিরার নামও দেখতে পায়, যেখানে আকিরা একটি চিঠি লিখেছিল ইউরির জন্য। ইউরি চিঠিটি দেখে চিনতে পেরে যায়, কারণ সেদিন সে এই চিঠিটি দেওয়ার জন্য আকিরার কাছে গিয়েছিল, কিন্তু দিতে পারেনি। আজ সেই চিঠিটি মিউজিয়ামে আছে আকিরার শেষ স্মৃতি হিসেবে। আকিরা সেখানে ইউরিকে লিখেছিল, হয়তো চিঠিটা পড়ে তোমার মনটা খারাপ হয়ে যাবে, কিন্তু আমি কথাগুলো মনে জমা নিয়ে আকাশে উড়াল দিতে পারবো না। তাই এভাবেই আমার মনের কথাগুলো বলা আমি বেস্ট মনে করেছি। আমি একদিন বলেছিলাম তুমি আমার ছোট বোনের মতো, কিন্তু আমি দুঃখিত, এটা মিথ্যা ছিল। তোমাকে কখনোই আমি ছোট বোনের নজরে দেখিনি। আমি তোমাকে ভালোবাসি ইউরি। যদি আমি পারতাম তবে আমি অবশ্যই যুদ্ধের পরে জন্ম নিতে চাইতাম, যেন তোমার সাথে আমি আমার বাকি জীবন কাটাতে পারি। ফুলের সেই মিষ্টি গন্ধ বাতাসে বইছে, সেই গন্ধে আমার হৃদয় পরিপূর্ণ হয়েছে। সেই সুন্দর ফুলের মতো তুমিও অনেক ভালো নিষ্পাপ ছিলে। তুমি তোমার মনের কথাগুলো খুব সহজেই বলে ফেলতে। আমার না চাইতেও তোমার এই বিষয়গুলো আমার অনেক ভালো লাগতো। আমি সব সময় তোমার ভালো চাই, তোমার খুশি চাই। আমি শুধু আশা করি তোমার হাসি যেন সব সময় উজ্জ্বল থাকে। ইউরি, বেঁচে থেকো এমন এক ভবিষ্যতে যেখানে মানুষ একে অপরকে আঘাত করবে না, বরং হাসি আনন্দে একসাথে বসবাস করবে। এক শান্তির ভবিষ্যৎ যেখানে থাকবে অফুরন্ত হাসি। তোমার জীবনটা পুরোপুরি উপভোগ করে বেঁচে থেকো। আমি তোমার জন্য এগুলোই চাই। ধন্যবাদ ইউরি। এসব পড়ে ইউরি অনেক কান্না করে। তার আকিলার কথা মনে পড়ে যায়, তাদের সুন্দর সময়গুলোর কথা মনে পড়ে। এরপর ইউরি আবারও সেই ঝোপের পাশে আসে। সেখানেই সে একটি লিলি ফুলের গাছ দেখতে পায়। গাছটা দেখে তার আবারও আকিরার কথা মনে পড়ে যায়। এরপর থেকে ইউরি পুরোপুরি ভাবে বদলে যায়। সে এখন সবার সাথে মিশে। তার মায়ের সাথেও তার সম্পর্ক ভালো হয়েছে। সে এখন সময় পেলেই তার মাকে কাজে হেল্প করে। ইউরি তার মাকে ধন্যবাদ জানায় তার জন্য এত কষ্ট করার জন্য। ইউরি তার মাকে এও বলে সে পড়াশোনা শেষে টিচার হতে চায়। ইউরির এসব কথা শুনে তার মা অনেক খুশি হয়। ইউরি তার বাবাকেও এখন আর ঘৃণা করে না। সে তার ভুল বুঝতে পেরেছে। আর এখানেই এই সুন্দর গল্পের সমাপ্তি ঘটে।